Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে এন্ড আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ব্র্যান্ড নিউ ক্যামেরা এপিসোডে। তো আমার এই চ্যানেলের প্রথম ক্যামেরা রিভিউটা ছিল Canon M50 নিয়ে। সেটা একটা এন্ট্রি লেভেলের মিররলেস ক্যামেরা ছিল। তবে আজকে টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কোন ক্যামেরাটা নিয়ে কথা বলছি। আজকে কথা বলবো Sony a6300 নিয়ে। আর Sonyর Alpha 6000 সিরিজের APS-C লাইনআপের এই ক্যামেরাটি এন্ট্রি লেভেল থেকে এক স্টেপ এহেড, অর্থাৎ এটা একটা সেমি প্রফেশনাল APS-C মিররলেস। আর এই ক্যামেরাটাকে আমার চ্যানেলে ফিচার করার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে Sonyর 6000 লাইনআপের APS-C ক্যামেরাগুলো রিয়েলি অ্যামেজিং ফর ভিডিওগ্রাফি স্পেশালি, কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি একটু ভিডিওগ্রাফিকে বেশি প্রায়োরিটি দেই অলওয়েজ যে কোনো ক্যামেরাতে। আর আমি নিজে পার্সোনালি ইউজ করছি এতদিন ধরে আমার চ্যানেলের জন্য Sony a6000। এটা একদমই এন্ট্রি লেভেলের একটা ক্যামেরা ছিল যখন 2014 সালে এটা Sony বের করে। তো পরবর্তীতে তারা 2016 সালে বের করে 6300। তবে 6000 থেকে 6300 এর আপগ্রেডটা ছিল একদম নাইট অ্যান্ড ডে। আই মিন এটাতে অনেক বেশি ফিচার্স অ্যাড করা হয়েছিল। স্পেশালি আমরা যদি বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি তাহলে আমার এই 6000-এ ইউজ করা হয়েছে প্লাস্টিক বডি, যেটা 6300-এ থাকছে ম্যাগনেসিয়াম অ্যালয়, এবং এইটাতে আপনি ওয়েদার সিলিংও পাবেন টু সাম এক্সটেন্ট। অ্যাট দ্য সেম টাইম এটাতে ইউজ করা হয়েছে একটা কপার ওয়্যারিং ব্র্যান্ড নিউ সেন্সর, যেটার মাধ্যমে কালার রিপ্রোডাকশন, যেটা এটা নিয়ে অনেকেই কমপ্লেন করতো যে 6000-এর কালারে একটু ম্যাজেন্ডা টোন পাওয়া যায়, সেটা 6300-এ মোটামুটি বলা যায় যে এটা প্রবলেমটা সলভ হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আপনারা ক্যামেরাটা আমার হাতে দেখছেন না, বিকজ আমি এই ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি এই মুহূর্তে। আর এর সাথে যে লেন্সটা আমি এই মুহূর্তে ইউজ করছি সেটা সিগমা 30mm f1.4, যেটা আমি পার্সোনালি আমার 6000-এর সাথে ইউজ করে থাকি। এবং আপনারা যদি এই লেন্স সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে ফেলুন, তাহলে ভালো বুঝতে পারবেন। কারণ 6300-এর সাথে আসা যে কিট লেন্সটা সেটা 16-50। আমার মনে হয় এই লেন্সটা ক্যাননের 18-55mm কিট লেন্সের চাইতে বেটার পারফর্মিং হলেও 6300-এর সাথে প্রপারলি এটা যায় না, কারণ ওই লেন্সটা কখনোই আমার মনে হয় না এই ক্যামেরার ট্রু পটেনশিয়ালটা আপনাদেরকে দিতে পারবে। সো আমার কাছে খুব একটা জাস্টিফাইড লাগেনি ওই লেন্সটা ইউজ করা। সো আমি এটা দিয়ে বেসিক্যালি আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকের ভিডিওর ফটোগ্রাফি সেকশনটা যখন যাব তখন আমি কিট লেন্সের বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাবো, যে আপনি 6300-এর সাথে আপনি যদি স্টার্টিং হিসেবে কিট লেন্সটা ইউজ করতেও চান সেক্ষেত্রে আপনি কেমন রেজাল্ট পাবেন। তবে আমার প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওটা কোনো প্রফেশনালদের জন্য না, এটা হচ্ছে এন্ট্রি লেভেল ইউজার যারা রয়েছেন এবং একটা ক্যামেরা সম্পর্কে যাদের বেসিক ধারণাগুলো দরকার, বেসিক্যালি তাদেরকে উদ্দেশ্য করেই আমার ভিডিওগুলো বানানো হয়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ। বসুন্ধরা সিটি এবং বাইতুল মোকাররম মার্কেটে রয়েছে তাদের আউটলেট। তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা বা অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে। তো আপনার যে কোনো ক্যামেরা পারচেজ বা অ্যাক্সেসরিজের জন্য চলে যেতে পারেন তাদের শপে, অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। বাকি ডিটেলস থাকছে ডেসক্রিপশনে। মিররলেস ক্যামেরাগুলো সাইজে ইউজুয়ালি একটু ছোট হওয়াতে এরগোনমিক্যালি খুব বেশি ভালো হয় না, 6300-ও তেমনই। সো এরগোনমিক্স যদি ভালো পেতে চান আইদার আপনাকে সনি ফুল ফ্রেমে যেতে হবে অথবা ডিএসএলআরই থাকতে হবে। 6300-এর গ্রিপ যে একেবারে খারাপ তা না, ইনফ্যাক্ট এই ছোট বডির কিছু সুবিধাও রয়েছে, যেমন এটা আপনার ট্রাভেলিংকে অনেক ইজি করবে। আর বাটন লেআউটটা এর প্রেডিসেসর 6000-এর মতোই 90%, তবে এতে এক্সট্রা অ্যাড করা হয়েছে AF/MF টগল। সনির মেনু সিস্টেম নিয়ে অল ওভার দ্য ইন্টারনেট কমপ্লেন রয়েছে, যা সনি ফিক্স করেছে তাদের 6500 অ্যান্ড অ্যাবাভ বডিগুলোতে, বাট এটাতে এখনো সেই পুরনো মেনু সিস্টেমই রয়ে গেছে। তবে আমার জন্য এটা খুব একটা প্রবলেম না, কারণ আমি অলরেডি 6000-এর ইউজার এবং এই মেনু সিস্টেমে আমি মোটামুটি ইউজড হয়ে গেছি। ফটোগ্রাফির জন্য খুব বেশি কাস্টম বাটন নেই এতে, তবে ওভারঅল লেআউটটা ইউজার ফ্রেন্ডলি। আর এবারের OLED EVF বা ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারটাও হিউজ একটা আপগ্রেড এর প্রেডিসেসর থেকে, যেটা 2.3 মিলিয়ন ডটের। আর রিফ্রেশ রেটটাও 60 থেকে আপগ্রেড করে করা হয়েছে 120 FPS। সো আপনার শর্ট কম্পোজিশনটা আরো অনেক ইজি হয়ে যাবে। আর এটাই সনির 4D ফোকাস টেকনোলজি ইউজ করা প্রথম ক্যামেরা, যেটাতে ফেস ডিটেকশন অটো ফোকাস পয়েন্ট থাকছে 425, যা মোটামুটি আপনার এন্টায়ার সেন্সরকেই কভার করবে। আর ব্র্যান্ড নিউ এই সেন্সরে কপার ওয়্যারিং থাকায় সনি ক্লেম করছে এতে পাবেন ISO পারফরমেন্স মাচ বেটার। সো লো লাইটে এই ক্যামেরাটা আরো ভালো পারফর্ম করবে। এট দ্য সেম টাইম এতে কালার রিপ্রোডাকশনও কিছুটা বেটার হবে। আর আমার এক্সপিরিয়েন্সও মোটামুটি তেমনই ছিল। সাথে আসা সনির 16-50 কিট লেন্স দিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি অ্যান্ড কোয়ালিটি ওয়াজ কোয়াইট গুড। তবে আপনি যদি এই 24 মেগাপিক্সেল সেন্সরের প্রপার ইউটিলাইজেশন করতে চান তাহলে আমার সাজেশন থাকবে বেটার কোনো প্রাইম বা জুম লেন্স ইউজ করা, তাতে মাইন্ড ব্লোয়িং রেজাল্ট পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট এক্সাম্পল হিসেবে সনির 50mm 1.8-এ তোলা এই ছবিটা, বা সিগমার 30mm f1.4-এ তোলা এই ছবিটা, অথবা সনির 24-70mm 2.8 G মাস্টারে তোলা এই ছবিগুলো দেখলেই বুঝবেন ভালো একটা লেন্স আসলে কতটা ইম্পর্টেন্ট। এনিওয়েজ, a6300-এ থাকা ফিচারগুলো যতটা না ফটোগ্রাফি সহায়ক, তার থেকে অনেক বেশি সহায়ক ভিডিওগ্রাফির জন্য। ইনফ্যাক্ট সনি নিজেও এই ক্যামেরাটাকে এভাবেই মার্কেটিং করেছে, অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড বেশিরভাগ সনি 6300 ইউজারই ভিডিওর জন্য এটাকে বেশি ব্যবহার করে। এই জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমারও ক্যামেরাটা পার্সোনালি এতটা পছন্দ। 6300-এর ভিডিওগ্রাফি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলবো এটা একটা বেস্ট, কারণ এটাতে আপনি পাচ্ছেন 4K ফার্স্ট অফ অল, যেটা এই বাজেটের অন্যান্য ক্যানন বা নাইকন ক্যামেরাতে উপস্থিত না, এবং এই কোয়ালিটির 4K তো ইম্পসিবল। সো আমি
আমি বলবো যারা 4K চাচ্ছেন এই বাজেটের মধ্যে এই মুহূর্তে তাদের জন্য আমি 6300 থেকে বেটার কোনো অপশন দেখছি না। এবং এটার 4K কোয়ালিটিটা আসলে বেটার হওয়ার একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে এই সেন্সরটা আসলে 6K ইমেজ প্রডিউস করতে পারে, যেটা পরবর্তীতে কম্প্রেস করে 4K তে নিয়ে আসে। সো কোয়ালিটি অবশ্যই ভালো হয়। এবং আপনারা আমাকে এই মুহূর্তে ফুল এইচডিতে দেখতে পেলেও এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুট করা হয়েছে 4K 30 fps এ। সো আমি ডাউন স্যাম্পল করে এটাকে 1080p তে আপলোড করেছি ইউটিউবের জন্য। তারপরও যেহেতু এটা 4K তে শুট করা হয়েছে তাই আপনারা কিছুটা হলেও বেটার শার্পনেস পাবেন। আর এছাড়াও এটাতে ভিডিও সহায়ক মোটামুটি সকল ফিচার্সই এক্সিস্ট করে, যেমন এটাতে আপনি মাইক্রোফোন ইনপুট পাবেন। এবং এই মুহূর্তে আমি বয়া BY-M1 একটা মাইক্রোফোন রয়েছে আমার, সেটা আমি ইউজ করছি এই ক্যামেরার সাথে। দেখতে পাচ্ছেন না বিকজ এটা আমার শার্টের নিচে। তবে সনির যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মেজ করে সেটা হচ্ছে তাদের প্রিঅ্যাম্প। অর্থাৎ আমি নাইকন ইউজার ছিলাম, D5300 ছিল আমার, সেটা তো মাইক্রোফোন ইনপুট ছিল, তবে সেটার প্রিঅ্যাম্পে প্রচুর নয়েজ পেতাম, কিন্তু সনির প্রিঅ্যাম্পগুলোতে আমি সেরকম নয়েজ নোটিস করিনি। সো আমাকে খুব একটা কাজ করতে হয় না এই অডিওগুলোকে ইউজ করতে। সো এটা নিয়ে আমি ইজিলি আমার এডিট প্যানেলে চলে যেতে পারি। তবে বেশ কিছু ড্রব্যাকও রয়েছে, যেমন এটাতে আর্টিকুলেটিং ডিসপ্লে নেই, যেটা আমি ক্যানন M50 তে দেখিয়েছিলাম যে ওইটার স্ক্রিনটা ফ্লিপ আউট স্ক্রিন, অর্থাৎ আপনি ইজিলি চাইলে ওইটা দিয়ে আপনি আপনাকে দেখতে পাবেন। আর আমি এখন এই ক্যামেরা দিয়ে যে শুট করছি আমার নিজেকে, আমি জানি না আমি ফোকাসে আছি কিনা, যদিও ফেস ডিটেকশন অন করা। সো আই হোপ যে আমি ফোকাসে রয়েছি ঠিক মতো। আপনারা এটা ভালো বলতে পারবেন এবং আমি পরবর্তীতে এডিটের সময় হয়তো দেখবো। তবে আপনি এটার অটো ফোকাসের উপর ইজিলি রিলাই করতে পারেন, কারণ এটার অটো ফোকাস পয়েন্ট 400+, যেটা আপনার এন্টায়ার সেন্সরকে কভার করে। সো আপনি আমার মতো প্রোডাক্ট ভিডিওগ্রাফি বা কোনো ট্র্যাকিং শট, যে কোনো ধরনের শটের জন্য আপনি এটাতে অ্যামেজিং অটো ফোকাস পারফরমেন্স পাবেন ফর শিওর, যেটা ক্যাননের ডুয়েল পিক্সেলের মতো অতটা ভালো না হলেও খুব একটা খারাপ আমি কখনোই বলবো না, বিকজ আমার মনে হয় যে সনি ইজ দ্য সেকেন্ড ইন অটো ফোকাস পারফরমেন্স ইন রিসেন্ট ইয়ার্স। আর যারা বলে যে অটো ফোকাসটার দরকার নেই ভিডিওতে, ম্যানুয়াল ফোকাস ইজ এভরিথিং, তাদের বলবো আসলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের জন্য অটো ফোকাস ইজ এভরিথিং, কারণ এখানে আমাকে হেল্প করার মতো বা আমার ফোকাস পুল করার মতো কেউ নেই। সো আই অল দ্য টাইম রিলাই অন মাই ক্যামেরাজ অটো ফোকাস। তবে এই ক্যামেরার যে ড্রব্যাক নেই সেটা না, এই ক্যামেরাতে বেশ কিছু ড্রব্যাক রয়েছে। যেমন ফার্স্ট যে ড্রব্যাকটা সেটা হচ্ছে কি এটার ব্যাটারি। আপনারা সবাই জানেন যে সনির ব্যাটারি একসময় খুবই বাজে ছিল এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, স্পেশালি এই FW50 ব্যাটারিটা, যেটা এই ক্যামেরা থেকে শুরু করে তাদের ফুল ফ্রেম মিররলেস অর্থাৎ A7, A7 II, A7S2, A7R2 সবগুলোতে ইউজ করা হয়েছিল। পরবর্তীতে গত বছর তারা যখন সনির W সিরিজের ব্যাটারি রিলিজ করে A7 III এর সাথে, তখন থেকে তারা ম্যাসিভ একটা আপগ্রেড করেছে ব্যাটারিতে। তবে এই ক্যামেরাটা এখনও সেই FW50 ব্যাটারি ইউজ করছে। সো আপনাকে ব্যাটারি নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। তাই আমার মতো আপনারা চাইলে 2-3টা ব্যাটারি কিনে ফেলতে পারেন যারা স্পেশালি ভিডিওগ্রাফির জন্য এই ক্যামেরাটা ইউজ করবেন। এবং এই ক্যামেরার আরেকটা যে ড্রব্যাক রয়েছে সেটা আমি বলতে বলতে ক্যামেরাটা আসলে অফই হয়ে গেছে, উইচ ইজ ওভারহিটিং। অর্থাৎ আমি যদি বেশিক্ষণ 4K ভিডিও রেকর্ডিং করি এই ক্যামেরা দিয়ে, তাহলে এটাতে ওভারহিটিংয়ের একটা আইকন চলে আসে এবং সেই আইকনটা কিছুক্ষণ থাকার পর হঠাৎ ক্যামেরা একাই অফ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হচ্ছে। সো এটা আসলে একটা ড্রব্যাক, যেটা অনেককেই হয়তো ভোগাবে কিছুটা, যদি আপনি লং টাইম এটা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে চান, স্পেশালি এটা দিয়ে যারা শর্ট ফিল্ম বা অন্যান্য ইন্টারভিউ বা এই ধরনের কোনো লং টাইম ভিডিও যদি আপনি শ্যুট করতে চান, সেখানে একটা প্রবলেমে পড়বেন এই ক্যামেরাটা নিয়ে। আদারওয়াইজ তেমন কোনো ড্রব্যাক নেই। আর ইউটিউবে এটা নিয়ে অনেক টিউটোরিয়াল রয়েছে যে আপনি কিভাবে এই ওভারহিটিং ইস্যুটাকে কিছুটা হলেও ওভারকাম করতে পারবেন। আমি কিছু ভিডিওর লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি এই ক্যামেরাতে কেউ ইন্টারেস্টেড থাকেন। তবে এই ক্যামেরার সবচেয়ে বড় যে ফিচারটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে যারা প্রফেশনাল ভিডিও মেকার তারা এখানে পাচ্ছেন S-Log, যেটা হচ্ছে খুবই দারুণ একটা ফিচার, কারণ এটা ডেডিকেটেডভাবে আপনার A7, S2 থেকে শুরু হয়েছিল, যেটা ইভেন আপনার A9 সনির এই মুহূর্তে সবচেয়ে টপ অফ দ্য লাইন যে ক্যামেরা সেটাতে পর্যন্ত নেই। এবং S-Log আসলে কি, এটা হচ্ছে একটা পিকচার প্রোফাইল যেটা আপনাকে একদম ফ্ল্যাট একটা ইমেজ দিবে। এবং এই ফ্ল্যাট ইমেজটার সুবিধা হচ্ছে যে আপনি শ্যাডো থেকে অনেক বেশি ডিটেল রিকভার করতে পারবেন। এবং যারা কালার গ্রেডিং পছন্দ করেন এবং ভিডিওটাকে আপনার নিজের একটা পার্সপেক্টিভ দিতে চান, স্পেশালি সিনেমাতে আমরা দেখে থাকি যে কিছুটা ডার্ক কোনো ক্ষেত্রে সিনকে বা ওই পার্সপেক্টিভটাকে রিপ্রেজেন্ট করার জন্য কখনো কখনো একটু শ্যাডোই, যদিও সিনেমাতে সেই শ্যুটগুলো সিনেমা ক্যামেরা দিয়ে করা হয় এবং সিনেমাতে সেগুলো রতে শ্যুট করা হয়। তো আপনি এখানে র পাচ্ছেন না, তবে সিমিলার ক্যাটাগরির একটা পিকচার প্রোফাইল পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি কিছুটা হলেও ফুটেজকে ম্যানিপুলেট করে আপনি সেরকম একটা লুক দিতে পারবেন। সো আমার মনে হয়েছে এই দামের মধ্যে একটা ম্যাসিভ ফিচার এটা, কারণ অনেক দামি দামি ক্যামেরাতেও আপনি এটা পাবেন না। আর সনির S-Log 2টাকে আসলে কালার গ্রেড করাটা একটু ডিফিকাল্ট। আপনারা যারা প্রফেশনাল কাজগুলো করেন তারা হয়তো কিছুটা হলেও জানবেন এই জিনিসগুলো কালার গ্রেডিং এর ক্ষেত্রে। যদি আমি ক্যাননের C-Log বা প্যানাসনিকের V-Log এর সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে সনিরটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট। তবে ক্যানন বা সনির ওই C-Log বা V-Log আপনি যদি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে
হবে $1500 উপরে, আর এই ক্যামেরাটা আপনি পেয়ে যাচ্ছেন $800 মধ্যে, যেটার দাম বর্তমানে বাংলাদেশের 65,000। তো আমার মনে হয় যে আসলে কমপ্লেন করার খুব একটা সুযোগ নেই এখানে। তো সব মিলিয়ে বলবো এই ক্যামেরাটা ভিডিওগ্রাফির জন্য অ্যামেজিং একটা চয়েস হতে পারে যদি আপনি জাস্ট দুটো জিনিস ওভারকাম করতে পারেন। প্রথমত হচ্ছে এই ওভারহিটিং ইস্যুটা, দ্বিতীয়ত হচ্ছে এর ব্যাটারি প্রবলেম। আরেকটা ব্যাটারির ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার 6000 মাইক্রো ইউএসবি দিয়ে আমি চার্জ দিতে পারি, তবে যখন আমি চার্জ করি ক্যামেরাটা তখন আমি ক্যামেরা অপারেট করতে পারি না, অর্থাৎ তখন আমি ক্যামেরাটাকে কোনোভাবে ইউজ করতে পারি না। তবে 6300 থেকে 6500 এবং এর আপার যতগুলো ক্যামেরা রয়েছে সনির মিররলেসের, প্রত্যেকটাতেই আপনি একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে কি যেই সময় ক্যামেরাটাকে আপনি ইউএসবি চার্জিং করছেন সেই একই সময় আপনি ক্যামেরাটা অপারেটও করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের পাওয়ার ব্যাংক যদি আপনি আপনার ক্যামেরার সাথে লাগিয়ে রাখেন, হ্যাঁ তখন আপনার ব্যাটারি চার্জ না হয়ে ডিক্রিজ হবে, তবে সেটা খুবই কম পরিমাণে। অর্থাৎ আমি দেখেছি এটাতে যে আমি মাইক্রো ইউএসবি দিয়ে যখন চার্জার লাগিয়ে রেখেছিলাম আমার পাওয়ার ব্যাংকের সাথে, 100% ব্যাটারিতে 1 ঘন্টা শ্যুট করার পর সেটা নেমে এসেছিল 90%-এ, যেটা 1 ঘন্টায় 10% কমেছে। এটা ডেফিনেটলি আপনার কাজকে ম্যাসিভলি আপগ্রেড করবে, স্পেশালি আপনি যদি রিগ বানিয়ে ফেলতে পারেন এরকম ধরনের কোনো একটা, তাহলে কোনো কথাই হয় না। সো আমার মনে হয় 6300টা একটু বেশি ইনভেস্টমেন্ট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি। তবে যারা প্রফেশনালি ভিডিও মেকিং এর সাথে জড়িত, তবে তাদের বাজেটটা 1 লাখ টাকার মধ্যে, তাদের জন্য আমার মনে হয় 6300টা বেস্ট চয়েস এই মুহূর্তে মার্কেটে। আর একই সাথে যদি আপনি লেন্সের সাজেশন চান, তাহলে আমি বলবো যে সনির 35mm 1.8টা রয়েছে, যেটা অ্যামেজিং অটোফোকাস পারফরমেন্স দেবে আপনাকে। আর আপনি যদি আমার মতো একটু শ্যালো আর ডেপথ অফ ফিল্ডটা বেশি চান এবং বোকে কোয়ালিটি বা ব্যাকগ্রাউন্ড ব্লার কোয়ালিটি যদি আপনি বেটার চান, তাহলে আমার সাজেশন থাকবে আমি এই মুহূর্তে যে লেন্সটা দিয়ে এখন ভিডিওটা শ্যুট করছি, অর্থাৎ আপনারা আমাকে এই মুহূর্তে যেটা দিয়ে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সিগমার 30mm f1.4 কন্টেম্পোরারি লেন্স। এই লেন্সটাও খুবই দারুণ একটা চয়েস হতে পারে এবং এটার দাম আপনার সোনিটার থেকে প্রায় 6000 টাকা কম। সো এটা একটা ভ্যালু ফর মানি। তবে অনেকের কাছেই যারা রান অ্যান্ড গান শ্যুট করে বা স্পোর্টস ফটোগ্রাফি করে থাকেন বা ভিডিওগ্রাফি করে থাকেন, বা আপনার যদি অটো ফোকাসটা খুব বেশি প্রায়োরিটি হয়ে থাকে যে একদম র্যাক ফোকাস থাকতে হবে, তাহলে আমি বলবো যে আপনি সনি 35mm 1.8টা নিতে পারেন। এবং সেটার আরেকটা সুবিধা হচ্ছে ওই লেন্সটাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওএসএস, সনি যেটাকে বলে অপটিক্যাল স্টেডি শট। তো সেই বেনিফিটটা পাবেন, কারণ 6300 হচ্ছে সেই পর্যন্ত ক্যামেরা যেটাতে সনির সেন্সরে ইমেজ স্টেবিলাইজেশনটা নেই। 6500 অ্যান্ড অ্যাবাভ যতগুলো ক্যামেরা বের করেছে সনি, প্রত্যেকটাতেই ইমেজ সেন্সরেই আপনার দেওয়া হয়েছে স্টেডি শট বা ইমেজ স্টেবিলাইজেশন। আর এই লেন্সটার যদি ফোকাসের কথা বলেন, তাহলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাতকে ফোকাস করছে কিনা আই ডোন্ট নো। এখন আমার ফেসকে ফোকাস করে আমি আসলে দেখতে পাচ্ছি না, সো আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় আমার হাতকে এখন ফোকাস করেছে। এখন হাত নামালে আমার ফেসকে ফোকাস করছে। সো আপনারা ফোকাসিং স্পিডটা দেখতে পাচ্ছেন কিছুটা। সো এই হচ্ছে ফোকাসিং স্পিড এই ক্যামেরার, এবং আমার যে লেন্সটা ইউজ করছি এই মুহূর্তে সেই লেন্সের। তবে আমি বলবো যে এই কন্টেম্পোরারি লাইন আপের এই লেন্সগুলো, এইটা রয়েছে, তারপরে 16mm 1.4 একটা রয়েছে সিগমার। এই দুইটা লেন্স অ্যামেজিং এবং রিসেন্টলি একটা রিলিজ করেছে সিগমা, সেটা এই একই লাইন আপের 56mm f1.4, এটাও একটা অ্যামেজিং লেন্স। সো আমার মতে যারা হাইব্রিড শুটার, যেমন আমি নিজেও একজন হাইব্রিড শুটার, কারণ আমি থাম্বনেইলের জন্য অনেক সময় আমাকে ফটোগ্রাফি করতে হয়, আবার দেখা গেছে যে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই। তো সব মিলিয়ে আমার জন্য আসলে এটা একটা দারুণ চয়েস। আর সাইজটা যেহেতু ছোট, তাই ক্যারি করতে খুব একটা ঝামেলা হয় না। আর এটাতে মোটামুটি সবগুলো ফিচারই আমি পাচ্ছি ভিডিওর জন্য। আর ব্যাটারি আমি বেশ কয়েকটা কিনে ফেলেছি, সো আমার সেটা নিয়েও কোনো প্রবলেম হচ্ছে না। আর এখন আপনাদের সাথে যেমন আমি কথা বলছি, নর্মালি আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না, তাই আমার জন্য এটা খুব একটা প্রবলেম না। সো যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং আপনারা মনে করছেন যে আপনি আপনার এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা কোনটা পাবেন, তো আমার সাজেশন লিস্টে অবশ্যই থাকবে 6300। অ্যাট দ্য সেম টাইম এটা ফটোগ্রাফির জন্য খুব একটা খারাপ চয়েস না। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদেরকে একটা প্রপারলি ধারণা দিতে পেরেছি 6300 এর স্পেশালি ভিডিওগ্রাফি নিয়ে, কারণ এই ক্যামেরাটা আসলে ভিডিওগ্রাফির জন্যই বেসিক্যালি বেশি পরিচিত অল ওভার দ্য ওয়ার্ল্ড। তবে বাংলায় এটা খুব একটা রিভিউ পেলাম না, তাই ভাবলাম নিজে একটা রিভিউ করে ফেলি আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স থেকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার টার্গেটটা হচ্ছে বাই দ্য এন্ড অফ 2018 50,000 সাবস্ক্রাইবার ক্রস করা। তো আপনাদের সাহায্য ছাড়া এটা কখনোই পসিবল না। আর আপনারা এই ধরনের আরও বেশি বেশি ক্যামেরা রিভিউজ বা লেন্স রিভিউজ চান কিনা, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো টেক রিভিউ বা টিউটোরিয়াল নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।